দেখুন বন্ধুরা, এই ভাপা দইটা কত সুন্দর চাপ হয়ে বসে গেছে। চামচে করে যখন কাটছি দেখতেই পাচ্ছেন কীরকম চাপ হয়েছে। আর এই যে কনডেন্স মিল্কটা দেখতে পাচ্ছেন, এটা আমি আজকের রেসিপিতেই দেখাবো। তাই আজকের রেসিপিতে কনডেন্স মিল্ক আর ভাপা দই কীভাবে তৈরি করেছি, আর তার সাথে দেখবেন একটা ছোট্ট সিক্রেট উপকরণ আছে, সেটা যদি এই ভাপা দইয়ের মধ্যে দিয়ে দেন দেখবেন দইটা কিন্তু আরও ভালো কোয়ালিটি আসবে। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘরেতে কিভাবে ভাপা দইটা বানাতে হয় সেটা একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ভাপা দই বানাতে গেলে কনডেন্স মিল্ক প্রয়োজন হয়। সেটা বাজার থেকে কিনে আনতে গেলে অনেকটাই ব্যয় সাপেক্ষ। সেই জন্য আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে কনডেন্স মিল্কটা তৈরি করতে হয় সেই রেসিপিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বাড়িতে তৈরি কনডেন্স মিল্ক দিয়ে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে ভাপা দইটা বানিয়ে নিতে পারবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, ভাপা দই তৈরি করার জন্য সবার প্রথমে আমাকে এই বাটিটায় আমার 500 গ্রামের মতো টক দই রয়েছে। আপনারা বাড়িতে টক দই বসেও করতে পারবেন, অথবা বাজার থেকে কিনেও আনতে পারবেন কোনো মিষ্টির দোকান থেকে, অথবা প্যাকেটজাত টক দইও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো টক দইটাকে প্রথমে আমাদেরকে একটু জল ঝরিয়ে নিতে হয়। আমরা সাধারণত জানি যে টক দইতে অনেক পরিমাণে জল থাকে, সেই জলটাকে না ঝরিয়ে নিলে ভাপা দইয়ের কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না। সেজন্য এই ভাপা দইয়ের জন্য, এই টক দইয়ের জল ঝরানোর জন্য এরকম একটা সুতির কাপড় নিতে হবে। আর এই সুতির কাপড়টা একটা জায়গার মধ্যে রেখে আমি কিভাবে করছি, জলটা ঝরাচ্ছি সেটা দেখিয়ে দিই, তারপরে আমি দেখাবো কনডেন্স মিল্কটা কিভাবে তৈরি করতে হয়। এই সুতির কাপড়টাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর এই টক দইটা আমি এতে দিয়ে দেব। গামছাটাকে ভালো করে একটু জড়িয়ে নিয়ে আমি টক দইয়ের এক্সেস জলটাকে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে কোনো ছাঁকনি ইউজ করতে পারেন, অথবা আমার এখানে ছাঁকনিটা নেই, সেজন্য আমি এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে মুড়ে দিয়ে এর ওপরে একটা প্লেট বসিয়ে দিচ্ছি। আর প্লেটটার ওপরে কিছু ভারী জিনিস এইভাবে চাপিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট যদি রেখে দেন, ততক্ষণে দেখবেন যে এই এক্সেস জলটা কিন্তু ঝরে গেছে। তো বন্ধুরা, টক দইয়ের জলটা যতক্ষণে ঝরছে ততক্ষণে আমি কনডেন্স মিল্কটা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন, এখানে 500 গ্রামের মতো আমি একটা প্যাকেটজাত লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন, গাই দুধও নিতে পারেন, বা এরকম ফুল ক্রিম নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো লিকুইড দুধ হলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে দেখুন, এই যে 500 গ্রাম আমার লিকুইড দুধটা আছে, এটাকে আমি কেটে এই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। এই যে কাপটা আছে, এই কাপটা হচ্ছে 250 ml এর কাপ। তো এটা 2 কাপ হবে এই দুধটা। তো এর জন্য চিনি কতটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই 2 কাপ দুধের জন্য 1 কাপ চিনি লাগবে। মানে যে বাটি করেই আপনারা দুধটা মাপবেন সেই বাটিরই হাফ বাটি কিন্তু আপনাদেরকে নিতে হবে। মানে 250 গ্রাম চিনি আছে। এই চিনিটা কিন্তু আমি এই দুধের মধ্যে দেব, দিয়ে দুধটাকে ফোটাবো। তাহলে প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে নেব, তারপরে চিনিটা দেব। যে কড়াটায় আমি দুধটা দিয়েছি সেটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। দিয়ে ফুটে যাওয়ার পর এখানে আমি যে 250 গ্রাম চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা আমি সব দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রাখবেন, আর আস্তে আস্তে এটাকে ফুটিয়ে দেবেন। তাহলে এটা কতটা ফুটিয়ে মারতে হবে বা কতটা গাঢ় করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে আমার কনডেন্স মিল্কটা প্রায় রেডি হয়েই এসেছে, আর এর ঘনত্বটা কতটা রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন, কনডেন্স মিল্কটা হয়েছে কি না সেটা বোঝার জন্য আমাদেরকে একটা প্রসেস দেখতে হবে। আমি যে কনডেন্স মিল্কটা করলাম সেটা কতটা ফুটে মরেছে বা কতটা হয়েছে সেটা বোঝার জন্য এইরকম একটা খুন্তি নেবেন। খুন্তি নেওয়ার পর এখান থেকে কনডেন্স মিল্ক একটু তুলে এই চাটুর ওপর এইভাবে দেবেন। যদি দেখেন যে এরকম একটু খুব গাঢ় গাঢ় আর আঠালো হয়েছে, আর এই খুন্তি থেকে পড়তে অনেকটা টাইম নিচ্ছে, তাহলেই জানবেন যে এখানে কনডেন্স মিল্কটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। এর থেকে বেশি মোটা করার কোনো দরকার নেই। দেখুন, এখানে আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এই রকম থাকবে। এর থেকে বেশি মোটা করতে হবে না। যদি মোটা হয়ে যায় তখন দুধ দিয়ে একটু নরম করে নেওয়া যাবে। এটা গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এখানে একটা উপকরণ দেব। দেখুন, অল্প একটু খাবার সোডা বা মিঠা সোডা বা বেকিং সোডা যেটা বলা হয়, বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। এই বেকিং সোডাটা অল্প করে শুধুমাত্র এখানে আমি দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আরও ভালো করে ফাটিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে ফাটিয়ে নেবেন।
এবার এটাকে নামিয়ে নিয়ে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এই কনডেন্স মিল্কটাকে আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে কনডেন্স মিল্কটা হয়েছে আমার, দেখুন এটা কিন্তু এখনও গরম আছে। এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এর থিকনেসটা আরও খুব সুন্দর এসে যাবে। এক্ষেত্রে যদি মনে হয় আপনাদের যে একটু বেশি গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে অল্প করে একটু গরম দুধ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা লিকুইড হয়ে যাবে। আর যদি মনে হয় যে একদম পারফেক্ট আছে, তাহলে আর কিছু করার দরকার নেই। এই যে কনডেন্স মিল্কটা হয়েছে, এটা কিন্তু আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন। যেমন ধরুন পায়েস তৈরি করার ক্ষেত্রে, বা যে কোনো দুধের কোনো মিষ্টি করবেন, বা যে কোনো কিছু ক্ষেত্রে আপনারা এটা লাগাতে পারবেন। আজকে আমি সাধারণত যে ভাপা দইটা করছি, সেই ভাপা দইয়ের জন্য আমি এই কনডেন্স মিল্কটা লাগাচ্ছি। এই কনডেন্স মিল্কটা রেডি করে নেওয়ার পর আমি এখানে টক দইটা যে জল ঝরাতে দিয়েছি, ওটা আমি ওখান থেকে নেব। নিয়ে আমি কিভাবে করছি সেটা একবার দেখে নিন ভালো করে। দেখুন যে টক দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, সেটা আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এবারে এখান থেকে ঢাকাটা আমি সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এক্সট্রা কত জল বেরিয়ে গেছে। টক দইটাকে আমি ভালো করে এটাকে আর একটু টিপে জলটা বার করে নেব। টক দইটা যে সম্পূর্ণ জল ঝরে গেছে সেটা বোঝার জন্য যখন এইভাবে হাতে করে প্রেসার দেবেন, যদি দেখেন যে এটা ফোঁটায় ফোঁটায় পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে, তখনই জানবেন যে এটা কিন্তু পারফেক্টভাবে আমাদের টক দইটার মধ্যে আর কোনো জল নেই। দেখুন জল ঝরানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জল ঝরানো অবস্থায় এইরকমভাবে একটু ভালো করে টক দইটাকে ফেটিয়ে দিতে হবে। দইটা ফাটানোর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই টক দইটাকে আপনারা অনেকটা টাইম নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন, এই টক দই দেখবেন একটা ক্রিমের মতো আসবে। এই ক্রিমের মতো যখনই আসবে টক দইটা, তখনই বুঝতে পারবেন যে আমাদের টক দইটা পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি কেন বলছি এত ভালো করে ফাটাতে, কারণ আমাদের যে ভাপা দইটা যখন আমাদের স্টিম হবে, তখন কিন্তু এই দইটা যত ভালো করে এই টক দইটাকে ফাটিয়ে নিতে পারবেন, তত দেখবেন কাটলে একদম সুন্দর শক্ত, একদম স্পঞ্জ মতো একটা সুন্দর একটা জমাটি ভাব পাবেন। সেই জন্য এই টক দইটাকে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটিয়ে নেবার পর আমি এতে একটা সিক্রেট উপকরণ দেব, যেটা আপনাদের সাধারণত সবার বাড়িতেই থাকে। এই উপকরণটা যদি আপনারা অল্প একটু দিয়ে দেন, তাহলে দেখবেন যে এই ভাপা দইয়ের কোয়ালিটিটা একদম অন্যরকম হয়ে যাবে। তো বন্ধুরা, এই টক দইটা সবথেকে আমি গুরুত্বপূর্ণ আগেই বলছি, টক দইটাকে অনেকটা টাইম নিয়ে আপনাদেরকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এতে যে উপকরণগুলো আমি দেব, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, নিলেই আপনারা বুঝতে পারবেন যে টক দইটা এই যে ফাটানো হয়েছে, দেখুন হাতে কত সুন্দরভাবে লেগে যাচ্ছে, ছাড়ছে না। একটা ক্রিমের মতো একটা সফট ভাব এসে গেছে। এরপরেতে আমি দিয়ে দিচ্ছি যে কনডেন্স মিল্কটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো। 2 কাপ টক দইয়ের জন্য আমি এখানে 1 কাপের মতো, দেখুন আমার যে কনডেন্স মিল্কটা হয়েছে এখানে আমার 1 কাপ, মানে 2 কাপ টক দইয়ের জন্য আমি কিন্তু এখানে 1 কাপ কনডেন্স মিল্কই ব্যবহার করব। এবার এই কনডেন্স মিল্কটা দিয়েও এটাকে ভালো করে একবার ফাটিয়ে নিতে হবে। এখানে অল্প একটু ছোটো এলাচ দিয়ে দেবেন, ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার, এটাই কিন্তু সিক্রেট উপকরণ। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি অল্প করে এতে দেব, বেশি দেব না, হাফ চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয়েছে। অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে দইটার ভেতর থেকে ওপর থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে জমাটি করা, এটাই কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের কাজ। আর এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। কত সুন্দরভাবে আমার কিন্তু এখানে এইরকম একটা স্ট্রাকচার আসবে। আঙুলে করে তুললে দেখবেন ইজিলি খুব সুন্দরভাবে ধরে নিচ্ছে, তাহলে জানবেন এখানে পরিষ্কারভাবে কিন্তু আমার হয়ে গেছে। ভাপানোর জন্য আমি এখানে মাটির একটা পাত্র নিয়েছি। এই পাত্রটাকে আমি ধোবো না, ধুলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেজন্য আমি এটাকে শুধু জাস্ট মুছে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে মাটির পাত্রে বসাবেন না,
ভাপা দইটা, সেক্ষেত্রে আপনারা এই ধরনের বাটি ইউজ করতে পারেন বা কেক তৈরি করার যে প্যানগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে মাটির পাত্রটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে কিন্তু এই ভাপা দইটা বসাতে পারবেন। তো বন্ধুরা দেখুন, মাটির পাত্রে আমি দেখিয়ে দিচ্ছি। মাটির পাত্রে দইয়ের মিশ্রণটা দিয়ে দিই, তারপরে আমি এটাকে স্টিম করে দেখাচ্ছি। তাহলে এখানে আমি এই মাটির পাত্রে আমি কিন্তু মিশ্রণটা এইভাবে দিয়ে দেবো। এভাবে মিশ্রণটা দিয়ে একটু ভালো করে এইভাবে একটু নাড়িয়ে দেবেন, তাহলে এটা সম্পূর্ণভাবে এতে সেট হয়ে যাবে। আর এটাকে একটুখানি এইভাবে ঝাঁকিয়ে দেবেন। দইয়ের মিশ্রণটা আমি মাটির পাত্রে দিয়ে দেওয়ার পর এটাকে আমি স্টিম করে নেব। তো বন্ধুরা এখানে আমি বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে এই ভাপা দইয়ের যে দইয়ের মিশ্রণটা আরও একটু মিষ্টি দিতে প্রয়োজন মনে হয়, যে একটু মিষ্টি বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা চিনিকে গুঁড়ো করে আরও 1 থেকে 2 চামচ দিয়ে দেবেন। চিনিটা ডিপেন্ড করছে আপনাদের টেস্টের উপরে। তবে এই যে আমি এই যে কোয়ালিটিটা করেছি, এটা কিন্তু একদম পারফেক্ট হবে। তবে যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা একটু চিনিকে গুঁড়ো করে এই মিশ্রণের সাথে দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা এখন গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি, এই কড়াটাকে এরকম বসিয়ে দিচ্ছি। এরপরে এতে আমি পর্যাপ্ত জল দিয়ে দেব। এবার জলটাকে আমি একটু গরম করে নেব। প্রথমে জলটা যখন গরম হয়ে যাবে আমি এটাকে খুলে নেব। এর মধ্যে একটা আমি বাটি দিয়ে দেবো। যে ভাপা দইয়ের সেটটা আমি করে রেখেছি এটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে একটা এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। থেকে একটা কাঁচের ঢাকনা আমি এইভাবে সেট করে দেব। 15 থেকে 20 মিনিট আপনারা যদি এটাকে স্টিম করেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে। এই ফুটোটায় কিন্তু আপনারা চাপা দেবেন না, কারণ অতিরিক্ত বাষ্পটা কিন্তু এর উপর দিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার এখানে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিয়েছি। 20 মিনিট পর এটাকে আমি খুলে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। আমি দেখুন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। এই যে এর ওপরে ঢাকাটা আমি দিতে দিয়েছি, কারণ এই যে ওপরের যে বাষ্প জলটা পড়েছে, এটার ওপরে যদি ঢাকা না দেওয়া থাকতো তাহলে কিন্তু এই দইটার ভেতরে কিন্তু জলটা পড়ে যেত। সেই জন্য অবশ্যই এর ওপরে একটা ঢাকা দেবেন। এবারে দেখুন এই যে ভাপা দইটা কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। আর এবারে আমাকে দেখতে হবে যে এখানে এই কাঠিটা গলিয়ে এখানে দেখতে হবে। কাঠির গায়ে কোনো কিছুই লাগছে না, তার মানে এখানে পারফেক্ট কিন্তু হয়ে গেছে। তাহলে এটাকে আমি আর কুক করব না। ভাপা দইটা রেডি হয়ে যাওয়ার পরই এটাকে কিন্তু ওই গরম জলের মধ্যেই বসিয়ে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে ফ্রিজে ঢুকিয়ে অন্তত 2-3 ঘন্টা রাখতে হবে, তাহলে কিন্তু এটা রেডি। তো বন্ধুরা দেখবেন যে এই যে ফোলা ভাবটা আছে, এটা কিন্তু ফ্রিজে রাখার পর দেখতে পাবেন যে এক্সেস জলটা এই ভাঁড়ের মধ্যে টেনে নেওয়ার জন্য এই দইটা অনেকটাই নিচের দিকে বসে যায়। তার মানে জানবেন যে দইটা আমাদের এখানে একদম চাপ হয়ে গেছে। এই যে আমি উল্টে দিচ্ছি দইটা উল্টে দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর হয়ে সেট হয়ে আছে। কখনোই এটা যদি 1 ঘন্টাও রেখে দেন কখনোই এটা এর থেকে ছেড়ে পড়ে যাবে না। এবারে দেখুন চামচে করে কেটে দেখাচ্ছি কত সুন্দর একটা চাপ হয়েছে। আর এখানে ছুরি দিয়ে আমি যদি সাইডগুলো কেটে দিয়ে একটা প্লেটের মধ্যে রাখি, তখনও দেখবেন যে কত সুন্দর শক্ত হয়ে আছে। এটা কিন্তু ছুরি দিয়ে সম্পূর্ণ পিস পিস করা যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্রত্যেকবার মতো কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে।